নমস্কার। খবরদার কথা নয়। আগামী পরশুদিন অর্থাৎ বুধবার সর্বভারতীয় 10টি ট্রেড ইউনিয়নের যে ভারত বন্ধ, এই ভারত বন্ধই বলছি, এই নিয়ে আমরা আজকে সিআইটিউর রাজ্য সভাপতি মানিকদের সঙ্গে অল্প কয়েকটি প্রশ্ন নিয়ে কথা বলতে চাই। আমার ডান দিকে আছেন মানিকদে। মানিকদে, একটা বিষয়ে এই নিয়ে অনেকবার ধর্মঘট হলো, এবারের ধর্মঘটটার গুরুত্ব অনেক বেশি বলে মনে হচ্ছে, সাধারণ মানুষও মনে করছেন। আপনি কি ভাবছেন? ধর্মঘট আমরা কথায় কথায় ডাকি না, এটা হলো লড়াইয়ের একটা অন্যতম বড় অস্ত্র। অস্ত্র মানে আমরা আমাদের প্রতিবাদের অধিকারের একটা বড় হাতিয়ার, এই অর্থে আমি বলছি এটা হলো বড় হাতিয়ার সবচেয়ে। এবং এটা মোদী সরকার ক্ষমতা আসার পর তৃতীয়বার লক্ষ্য আরো ব্যাপক এবং তার আগ্রাসনমূলক নীতিটা আরো বেড়ে গেছে। বিশেষ গরিব, শ্রমজীবী, কৃষিজীবী তাদের বিরুদ্ধে একেবারে কি বলবো, ঘোষণা দিয়েই শুরু করেছে। যা করে ঘোষণা, যেমন 4টা কোর্ট আইনটা পাশ করে নিয়েছে, আমরা বলেছি স্থগিত রাখলাম, কিন্তু উনি তার কথার থেকে সরে গেলেন, নোটিফিকেশন দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন। একদম। এদিকে বিজেপি শাসিত 20টা রাজ্যে ওই আইনের আদলে সেখানে নিজস্ব আইন করে লাগু করা শুরু করে দিয়েছে। কাজের ঘন্টা বাড়াচ্ছেন, মজুরির সময়সীমা কিচ্ছু নেই, এবং কাজ যে কয়দিন করতে পারে তার কোনো গ্যারেন্টি, অর্থাৎ শ্রমিকদের আর অধিকার বলতে কিচ্ছু হইল না, সব কিছু নস্যাৎ করে দিয়েছেন। কৃষিজীবীদের সর্বনাশ করেছেন, বেকারদের কোনো কর্মসংস্থান নাই, নতুন কলকারখানা নেই, এবং অর্থনীতি পর্যুদস্ত হয়ে গেছে, এবং দেশ থেকে লোক নিতে হলে বিদেশে নিয়ে যাচ্ছেন, বাজারে কাটতি নেই। এবং এই পরিস্থিতিতে জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়ছে। আর বেশি কাজ করাও, কম পয়সা দাও, এটা কম্পিটিশন দিয়ে মালিকরা শুরু করেছে। কত বেশি করে কাজ করানো যায় আর কত কম পয়সা দিয়ে ছেড়ে দেওয়া যায়, এর লোকে তাদের দৃষ্টিভঙ্গি, এতে তাদের মুনাফা বাড়ছে। কিন্তু আমজনতা, শ্রমজীবী, কৃষিজীবী, যারা রাষ্ট্রের মেরুদণ্ড, সবকিছু যোগান দেয়, তাদের অবস্থাটা কি? তাদের দিন আনতে পান্তা ফুরায়। তারা যে পয়সা পায়, এই পয়সা দিয়ে তাদের পরিবার চলে না। ছেলে মেয়ের পড়াশোনা, স্বাস্থ্য পরিষেবা, এগুলি তো কোনো প্রশ্নই নেই। খাদ্যই তো জোগাড় করতে পারেন না। গণবন্টন ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছেন, শিক্ষা ব্যবস্থার বরবাদ করে দিয়েছেন, রাখবেন কি? আর সমস্ত সরকারি সম্পত্তি ঢালাও ঘরে বিক্রি করছেন। এখন তো বিক্রি না, এখন চালাই করে বিক্রি করলে তো কিছু পয়সা সরকারের ভান্ডারে আসে। এখন ভাড়া, এই শব্দটা ব্যবহার করে আমি তো বিক্রি করছি না, ভাড়া নিচ্ছি, এবং সেই কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। তা আর্থিক ক্ষেত্র, বিমা, ব্যাংক, এগুলোকে ধীরে ধীরে এফডিআইটিকে নিয়ে আসছেন, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। মানুষের আর্থিক নিরাপত্তা তো থাকবে না, এবং দেশের সমস্ত দিক থেকে তিনি নিরাপত্তা বিঘ্নিত করছেন বিজেপি সরকার। এটা মাথায় রেখে সরকারকে ক্ষমতা আসার পর ভাবিয়েছিলাম আমরা এবার তো সংখ্যাগরিষ্ঠতা পাইনি, হয়তো একটু পরিবর্তন তাদের ঘটবে, কিন্তু কোনো পরিবর্তন নেই, যেমন আছেন তেমনি চালাচ্ছেন। আমরা এই কারণেই বাধ্য হয়ে এই ইউনিয়নগুলো বসে এই ধর্মঘট ডাকা হয়েছে। সঙ্গে অসংখ্য ফেডারেশন যুক্ত আছেন বিভিন্ন ট্রেডে, কৃষিজীবী যারা, তারাও এইটাকে সমর্থন করেছেন। আমরা এটার মধ্যে জানান দিতে চাই, নীতি পাল্টাও, দৃষ্টিভঙ্গি পাল্টাও, নতুবা এই দেশের মানুষ এটাকে মেনে নেবে না। এটাকে বলা যায় অনেকটা দেশ রক্ষার সংগ্রাম। এই লড়াই আমরা করেছি, এবং যেটা মধ্যদের জনমত বিজেপির বিরুদ্ধে গিয়েছিল, সংখ্যাগরিষ্ঠতা পায়নি, অন্য দুটো দলের সমর্থন নিয়ে এখন সরকার করেছে, কিন্তু না, তারা তাদের মতো করে চলছে। এরই প্রতিবাদে এই ধর্মঘট। আমরা এই ধর্মঘটের মধ্যে জানান দিতে চাই, সরকার তার দৃষ্টিভঙ্গি, নীতি পাল্টাক। আর এগুলি যেমন একটা দিক, আরেকটা দিক হলো দেখা যায় দেশের মানুষের মধ্যে বিভাজন করছে মানুষের মধ্যে। লড়াইটা হলো এটা শ্রেণী সংগ্রাম, পুঁজিপতিদের বিরুদ্ধে শ্রমজীবীদের ঐক্যবদ্ধ সংগ্রাম। আর সেখানে গিয়ে এগুলির ধারে কাছে নেই, উনি খালি বিভাজনের, এই দলটা খালি বিভাজন নিয়ে ব্যস্ত। বিভাজন তো শ্রমজীবীদের মধ্যে নেই, কৃষকদের মধ্যে থাকার কথা না। শোষিত যখন হয়, আমরা মনে করি একটা শোষক আর একটা শোষিত, আমরা শোষিত মানুষের হয়ে কথা বলছি, শোষকের বিরুদ্ধে। যেখানে জাত, বর্ণ, ভাষা এগুলি নেই, সকলেই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে রক্ষা করতে চাই, দেশকে বাঁচাতে চাই। দেশ বাঁচলে মানুষ বাঁচবে, আবার মানুষ বাঁচলে দেশ বাঁচবে।
একটাকে বাদ দিয়ে আরেকটা, একদম। সেই দৃষ্টিভঙ্গিতেই এই ধর্মঘট আহ্বান করে। আমরা জানি এই ধর্মঘটের মধ্য দিয়ে বিরাট কিছু হয়ে যাবে, কিন্তু এটার মধ্যে দিয়ে শুরুয়াত, ঠিক। এরপরে বড় ধরনের সংগ্রামে যেতে হবে, যদি না পাবে তাহলে আমাদের বড় ধরনের সংগ্রাম যেতে হবে। ত্রিপুরা রাজ্যে ব্যাপক প্রচার, বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে প্রচার হচ্ছে এই ধর্মঘটকে সামনে রেখে। পাশাপাশি আক্রমণও চলছে বিভিন্নভাবে। কালকেও একজন বিধায়ক আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে এই রাজ্যে ধর্মঘট কেমন হবে বলে আশা করছেন? আমরা আশা করি মানুষের নৈতিক সমর্থন আমরা পাবো, মানুষ সাড়া দেবেন এবং সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে ধর্মঘটে সামিল হবে। এবং আমরা প্রচার করেছি, আক্রান্ত হয়েছে, রক্ত ঝরেছে, বাড়িঘর ভেঙেছে, এবং তার মধ্যেও আমরা মানুষের কাছে ধর্মঘটের বার্তা পৌঁছে দিয়েছি। আপনার ধর্মঘটের বিভিন্ন 17 দফা দাবি ইত্যাদি সমস্ত কিছুই তো প্রচারে এসছে। এই আশার পরিপ্রেক্ষিতে গতকাল যে জিনিসটা প্রচার হয়েছে, আপনি দীর্ঘদিন এই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, 1 টাকাও তখন বাড়েনি, কালকে ব্যাপক পরিমাণে 77 পয়সা করে বাড়িয়ে দিয়েছে। গভর্নমেন্ট অসত্য কথা বলছেন, সত্য কথা বলে না। দাম বাড়িয়েছেন, কারণ আমি তো দপ্তরটার সময় 15 বছর দীর্ঘদিন ছিলাম। এটা বিভিন্ন কতগুলি দাম বাড়ানোর কতগুলি পদ্ধতি আছে, অনেক রকম আছে। মিটার রেন্ট আছে, তারপর স্ল্যাব আছে, এগুলি সব। তারপর ফুয়েল চার্জের কথা বলে যেতে বাড়িয়েছে, এগুলো বাড়ানোর ইচ্ছা থাকলে নানাভাবে বাড়ানো যায়। ব্যাপকভাবে দাম বাড়িয়েছে, শুধু বাড়াননি, ব্যাপকভাবে দাম বাড়িয়েছে। কারণ প্রত্যেকটা গ্রাহক বলছে, বামের আমলে 2018 সালে মার্চ পর্যন্ত যে বিল দিতেন, এখন সকলের বিল ডাবল হয়ে গেছে, কিন্তু তিনি বলছেন বাড়াননি, সামান্য বাড়িয়েছে। তো এটা কোনটা সঠিক গ্রাহকই বললো। আর স্মার্ট মিটার নামে যেটা হচ্ছে, এটা স্টপ করা উচিত। দেশের সমস্ত মানুষ রুখে দাঁড়িয়েছেন, কয়েকটা স্টেট অলরেডি বন্ধ হয়ে গেছে, এবং সরকার শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন। এবং স্মার্ট মিটারের নামে এটা অনেকটা প্রতারণা করা হচ্ছে গ্রাহকদের, এটা স্টপ করা উচিত। এবং আগের যে মিটার, সেই মিটারই ফিরে যাওয়া উচিত। এতে যে পয়সা মানুষের আসে সেটা দেবে, আর বর্ধিত মূল্য প্রত্যাহার করে। ফুয়েল চার্জের কথা যেটা বাড়িয়েছে, এটা স্টেট গভর্নমেন্টের ট্যাক্স বসাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্স। তো স্টেট এবং সেন্ট্রাল ট্যাক্স বসাবেন, একদিকে আমি ট্যাক্সটা দেবো, আরেকদিকে আবার বিদ্যুতের ট্যাক্স দেবো। কয়বার ট্যাক্স দেবে মানুষ? বাজার যা কিনছে কয়বার ট্যাক্স দিচ্ছে? এই তো পয়েন্ট কাটার ব্যবস্থা হচ্ছে এগুলো। এটা তো ঠিক না। এটা প্রতিবাদ করেছি আমরা, এবং আগেও প্রতিবাদ করছি, এখনো প্রতিবাদ করছি। সরকার এই সিদ্ধান্ত তুই সরে আসুন। আমরা যেটা করি না, আমরা 40 কোটি টাকা ভর্তি করে দিতাম বামের মধ্যে, আর এখন গিয়ে তারা 40 কোটি ভর্তি করে দেয় কিনা আমার সন্দেহ আছে, দেয় না গ্রাহকদের। উল্টো সেখানে বসিয়ে দিয়েছে ডিউটি চার্জ। ডিউটি চার্জ যেটা কোনদিন ছিল। ডিউটি চার্জ মানে কি? গ্রাহক থেকে সরাসরি টাকাটা রাজ্য সরকার আয় হিসেবে নিয়ে যাচ্ছে। তো মানুষ কি বিদ্যুতে বিল দেবে, না ডিউটি চার্জ দেবে, না মিটার রেন্ট দেবে? মিটার রেন্টও বাড়িয়েছেন একদম। এখন কিচ্ছু বাদ দিয়ে যেটা স্ল্যাবগুলোকে চেঞ্জ করে দিয়েছেন। আগে স্ল্যাব নেই, তুমি মাসের শেষে বিল করবে না, তারপরে গিয়ে কেউ স্ল্যাব 2 তে গেল, তার ডাবল চার্জ। আগের স্ল্যাব 1টা এক রেট, 2টা এক রেট, 3টা এক রেট। টাইমলি যদি বিল না করে, তো অটোমেটিক্যালি সে বেশি বিদ্যুৎ ব্যবহার করে, যখন স্ল্যাব 2 তে যাবে, স্ল্যাব 2 তে গেলে একই বিদ্যুৎ তাকে বেশি দামে কিনতে হবে। পাই কেন? এটা কারণটা কি? এইভাবে আমি তো ধরেছি, আমার বাড়িতে এটা হয়েছে, আমি ধরেছি, কেন জবাব দিতে পারি? এই চলছে তো। এবং মানুষকে, গ্রাহককে ঠিক করতে হবে, এটা মানবে কিনা। আমরা বলবো রাস্তায় নামো, প্রতিবাদ করুন। একদম। দীর্ঘদিন 15 বছরের কথা বলছেন যে বিদ্যুৎ দপ্তর সামলেছেন। মানিকদের কাছে আজকে পরিস্থিতি অনুযায়ী এই জায়গায় ছিল না এই আলোচনা, কিন্তু আমরা যেহেতু পেয়ে গিয়েছি বিদ্যুৎ মন্ত্রীকে, আমরা সেই লোক সামলাতে পারিনি দেখে এই প্রশ্নটা রাখলাম। বিদ্যুৎ মন্ত্রী মহোদয়, প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মহোদয় সেই কথাটা বললেন এবং আপনাদের সামনে উপস্থিত করলেন। আজকের এই আন্দোলন সূচিতে মনে হলো যেন এটাও যুক্ত হয়ে গেল। চলুন মিছিলে আমরা কি হচ্ছে সেখান থেকে দেখা। গাড়ির রাজ্যের সিআইটিউর সাধারণ সম্পাদককে পেয়ে গেলাম, যে শঙ্কর প্রসাদ দত্ত, প্রাক্তন সাংসদ। সংকটটা সরাসরি চলে যায়। আগামী পরশুদিন দেশের একটা বৃহত্তর আন্দোলন, এই ধর্মঘট, কিভাবে দেখছেন? কেন যেতে হলো? যেতে হলো এই জন্যই যে আমাদের দেশটা আজকে বিক্রি করে দিচ্ছে পুরোপুরিভাবে। আমাদের দেশকে বিদেশিদের হাতে তুলে দেওয়া, বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার জন্য যা যা করণীয় মোদী সরকার করছে। একটা লুটের রাজত্ব দেশে চালু হয়েছে। আমাদের এখানেও ত্রিপুরা রাজ্যে একটা লুটের রাজত্ব চালু হয়েছে। এখানে শ্রমিকদের কোনো
নিরাপত্তা নেই, তাদের মজুরির কোনো গ্যারান্টি নেই, শ্রমঘণ্টা একটার পর একটা রাজ্যে সেখানে বাড়িয়ে চলেছে। কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, ক্ষেত মজুররা কাজ পাচ্ছে না, তাদের জন্য আইন হচ্ছে না, ছাত্রদের জন্য নয়া শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আঘাত করা হচ্ছে, যুবকদের কোনো কাজ নেই। এতে আমাদের দেশটা একটা দিনের পর দিন তলিয়ে যাচ্ছে। ওদের শাসনে, বিজেপির শাসনে দেশটা তলিয়ে যাচ্ছে। তাই দেশ রক্ষার জন্যই এই ধর্মঘট। এর আগেও অনেক ধর্মঘট হয়েছে, আবার ধর্মঘট। আপনারা কি বিশ্বাস করেন এই ধর্মঘটের পরিপ্রেক্ষিতেই সমস্যার সমাধান হয়ে যাবে? আমরা বলছি না এই মুহূর্তেই সব সমস্যার সমাধান হবে, চাপ সৃষ্টি করার মধ্য দিয়ে এর আগে ওরা যত অগ্রসর হতে চেয়েছিল, আরো তাড়াতাড়ি দেশকে বিকিয়ে দিতে এটা পারেনি। অনবরত চাপের ফলে, জনগণের লড়াইয়ের ফলে, আন্দোলনের ফলে ওরা পারেনি। আর তার জন্য ধর্মঘট সেই কাজে সাহায্য করবে, ওদের উপর চাপ সৃষ্টি করবে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের পরে মনে করা হয়েছিল, বা আপনারা মনে করতেন হয়তো মোদী সরকার যেভাবে চলছিল তার থেকে কিছুটা রেস্ট্রেইন হবে, ধারণা কি পাল্টাতে শুরু করেছে? এখন ওরা আসন কম পেয়েছে, আমরা ভেবেছিলাম কিছুটা শিক্ষা নেবে, কিছু শিক্ষা নেয়নি। তো জনগণ তাদের উপর, শ্রমজীবী মানুষ, কৃষক, তারা চাপ সৃষ্টি করার মধ্য দিয়ে দেশের মানুষ তাকে আবার শিক্ষা দেবে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের তো ফারাক থাকার কথা না। এই মুহূর্তে যে উপজাতিদের সংকট সঙ্গে যুক্ত হয়েছে, আপনি যে জায়গাটা একটুখানি যদি বলেন আমাদের সুবিধা হয়, সেটা হচ্ছে শ্রম কোড নিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে। ভারতবর্ষের অনেক রাজ্যে এটা চালুই করে দেওয়া হয়েছে। এই সব যে রাজ্যগুলোতে চালু করার চেষ্টা হয়েছে, তেলেঙ্গানাতে এই রাজ্যে ব্যাপক প্রচার হলো এই আন্দোলনকে সামনে রেখে, তার দলকে সামনে রেখে। বিভিন্ন ট্রেড ইউনিয়ন কৃষকদের নেতৃত্ব সহ গণ আন্দোলনের নেতা কি আশা করছেন আমাদের চাপের ফলে শিক্ষা গ্রহণ করবে, এটা আমরা আশা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা চলুন, মিছিল শুরু হতে চলেছে, আমরা মিছিলের সামনেই থাকবো। আপনারা দেখবেন আন্দোলন অর্থাৎ বন্ধকে সামনে রেখে এই 10টি ট্রেড ইউনিয়নের যে আজকের যে কর্মসূচি সেটা কেমন হয় আপনারাও দেখুন, আপনাদেরও দেখাই। আমরা থাকবো আপনাদের সাথে, আপনারা লক্ষ্য রাখবেন। ঠিক পরে পবিত্র বাইক পাইনি পবিত্রতার একটা সংযুক্ত কিষাণ মোর্চার পরে অ্যাড করে सर दिए दूंगा हेलो सर हेलो ইতিমধ্যে আমাদের মিছিল শুরু হয়েছে। যারা পেছনে আছেন মিছিলে অংশগ্রহণ করার অনুরোধ করছি। আমাদের মিছিল শুরু হয়েছে, যারা পেছনে আছেন মিছিলে অংশগ্রহণ করার অনুরোধ করছি।
বন্ধুগণ, 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন তাদের 17 দফা দাবির সমর্থনে দেশব্যাপী সাধারণ ধর্মঘট ডেকেছে আগামী 9ই জুলাই। তারই সমর্থনে এই ট্রেড ইউনিয়নদের যে মিছিল, যা রাজ্য সিআইটিইউ দপ্তর থেকে শুরু হয়েছে, আমরা এখন দাঁড়িয়ে আছি সূর্য চৌমুহনীর এই জায়গায়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি এই মিছিল এগিয়ে আসছে, যার সামনেই রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বা পূর্বতন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার মহোদয়, পাশেই রয়েছেন সিআইটিইউর সম্পাদক, রাজ্যের সিপিআইএম দলের সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিআইটিইউর সম্পাদক শঙ্কর দত্ত, সিআইটিইউর সভাপতি শ্রী মানিক দে, প্রত্যেকেই সামনে রয়েছেন। আপনারা যেখানে রয়েছেন সেই প্রসঙ্গক্রমে বলি, এটা 20 মে হওয়ার কথা ছিল, কিন্তু পেহেলগাঁও ইনসিডেন্টের জন্য এই বন্ধ বা এই ধর্মঘট পিছিয়ে দেওয়া হয়েছে। 4টি শ্রম কোড বাতিল, ন্যায্য মজুরি, চাকরির নিশ্চয়তা, সামাজিক সুরক্ষা, সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি 26,000 টাকা এবং পেনশন 9,000 টাকা, পুরনো ডিফাইন্ড পেনশন চালু, অডিট নিউ আউটসোর্সিং বন্ধ করে দেওয়া, সরকারি সংস্থাকে বেসরকারীকরণ বন্ধ করা, বছরে 200 দিনের কাজ ও রেগার মজুরি 600 টাকা করা, এমএসপি অর্থাৎ ন্যূনতম সহায়ক মূল্য কৃষকদের জন্য তা চালু করা, আবেদনের 45 দিনের মধ্যে ট্রেড ইউনিয়নগুলোর রেজিস্ট্রেশন দেওয়া ও সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যের ওপর আক্রমণ বন্ধ করা ইত্যাদি 17 দফা দাবিকে সামনে রেখেই আগামী 9 জুলাই যে হরতাল আহ্বান করা হয়েছে, তার সমর্থনেই এই মিছিল চলছে। বিশাল মিছিল, আপনারা সামনেই দেখছেন সংযুক্ত কিষাণ মোর্চার ব্যানারে এগিয়ে চলেছে মিছিল। এছাড়াও আমাদের চোখ যতদূর যাচ্ছে, এই মিছিল কিন্তু তার শেষ ভাগ আমাদের নজরে এখন আসেনি বা আমাদের ক্যামেরাতেও আসেনি। আপনারা লক্ষ্য করছেন যে সিআইটিইউ অফিস থেকে যে মিছিল বেরিয়েছিল, সেই মিছিল আপাতত শকুন্তলা রোড ক্রস করে নির্ধারিত সভাস্থল ওরিয়েন্ট চৌমুহনীর দিকে চলে যাচ্ছে। আমরা আপনাদের সেই সভাস্থলের দিকেই নিয়ে যাব। দেখা যাচ্ছে, আপনারা প্রসঙ্গক্রমে বলি, এই রাজ্যের এই মুহূর্তে, এই দেশের এই মুহূর্তে 10 জন যারা শিল্পপতি রয়েছেন, তাদের মোট সম্পদের পরিমাণ $364 বিলিয়ন। অর্থাৎ এই রিপোর্টটা আমরা পেয়েছি ফরওয়ার্ডস পত্রিকা থেকে। প্রসঙ্গক্রমে জানাই যে 1862 সালে হাওড়ায় 1200 রেল শ্রমিক 8 ঘন্টা কাজের দাবিতে প্রথম ধর্মঘট করেছিল, সেটাই ভারতবর্ষের প্রথম ধর্মঘট। 1877 সালে নাগপুরে এক্সপ্রেস কারখানার শ্রমিকরা ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করেন। 1882 থেকে 1890 এই সময়ের মধ্যে মুম্বাই ও চেন্নাই সহ 25টি ধর্মঘট সংগঠিত হয়। মনে রাখতে হবে, 1882 থেকে 1890 এই 8 বছরের ভেতরে ভারতবর্ষে 25টি ধর্মঘট সংগঠিত হয়েছিল মুম্বাই এবং চেন্নাইতে। মুম্বাই ও চেন্নাই কেন? কারণ ওই সময় ওইখানেই শ্রমজীবী মানুষের ব্যাপক সমর্থন ছিল এবং শ্রমজীবী মানুষের উপস্থিতি ঘটেছিল সেখানে। 1907 সালে মুম্বাইয়ের টেক্সটাইল শ্রমিকরা অমানবিক কাজের চাপ বৃদ্ধির বিরুদ্ধে ধর্মঘট করে। ওই সময় আপনারা মনে রাখবেন, ওই ইতিহাসের পাতা ঘাটলেই আপনারা পেয়ে যাবেন, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়রা ওই আন্দোলনকে একটা বিশাল জায়গায় নিয়ে গিয়েছিলেন। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাল গঙ্গাধর তিলককে 6 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই প্রতিবাদের সেখানে শুরু। এছাড়া পরবর্তী সময়ে মালিক পক্ষকে বাঁচানোর লক্ষ্যে এই মুহূর্তে অ্যামনেস্টি স্কিম 2025 আনা হয়েছে।
দাবি করা হয়েছে বা অভিযোগ করা হচ্ছে যে এটা শুধুমাত্র মালিক পক্ষকে বাঁচানোর জন্যই এই কাজ করা হচ্ছে। স্প্রি স্কিম, অ্যামনেস্টি স্কিম যা শ্রমিক কর্মচারীদের অধিকার কেড়ে নিতে চলেছে। শুধু এইটুকুই সত্য না, স্বাভাবিকভাবেই তাদের 42টি শ্রমকোডকে 4টি শ্রমকোডে নিয়ে এসে তাদের নির্ধারিত 8 ঘন্টা শ্রম, 8 ঘন্টা বিনোদন এবং 8 ঘন্টা বিশ্রাম, এই যে তত্ত্ব, সেই তত্ত্ব থেকে ইতিমধ্যেই ভারত সরকার সরে আসছে। একে সামনে রেখেই এই বিশাল মিছিল হচ্ছে আগামী পরশুদিন অর্থাৎ 9ই জুলাই সারা দেশব্যাপী ধর্মঘটে সামিল হবে এই ত্রিপুরা রাজ্য। গত 1 মাস ধরে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন কোণায় এই বিষয়ে মিছিল হয়েছে, সভা হয়েছে। এই সভার পরিপ্রেক্ষিতেই এই রাজ্য আগামী পরশুদিন 9 জুলাই তারিখ দেখবে একটি অসাধারণ শ্রমিক বিক্ষোভ এবং শ্রমিকের বিরোধিতা, শ্রমিকের দাবি, শ্রমিকের ব্যাপক প্রতিবাদ একটি বন্ধের মাধ্যমে। চলুন আমরা তাদের সভাস্থলের কাছে দিকে এগোই। পরবর্তী সভাস্থল থেকে আপনাদের দেখাবো পরবর্তী পরিস্থিতি কি হচ্ছে। দিনের পর দিন ঘটছে এরই প্রতিবাদে, এবং আমরা দেখছি আমাদের দেশে সংবিধানকে আজকে বিপন্ন করা হচ্ছে, গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হচ্ছে, মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে, ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে। এরই প্রতিবাদে গোটা দেশব্যাপী সমুদ্র হিমাচল কোটি কোটি মানুষ আজকে প্রতিবাদে সামিল হয়েছেন এবং আগামী 9 জুলাই গোটা ভারতবর্ষ স্তব্ধ করার মধ্য দিয়ে আমাদের দেশকে রক্ষা করার জন্য মানুষ শপথে সঞ্চালিত হবে। আমরা ত্রিপুরা রাজ্যের সকল অংশের শুভবুদ্ধি সম্পন্ন দেশপ্রেমিক মানুষের কাছে আহ্বান জানাবো, আসুন আগামী 9 জুলাই স্কুল কলেজ বন্ধ রেখে, অফিস আদালত বন্ধ রেখে, দোকানপাট বন্ধ রেখে, পরিবহন খাত বন্ধ রেখে গোটা ত্রিপুরাকে স্তব্ধ করে দিয়ে দেশব্যাপী যে অন্যায় চলছে, আমাদের রাজ্যে যে লুটপাটের রাজত্ব চলছে, আমাদের রাজ্যে যে দুর্বিষ অবস্থা তৈরি হয়েছে, তার বিরুদ্ধে এই ধর্মঘটের মধ্য দিয়ে আমরা আগামী দিনে একটা উপযুক্ত জবাব দিতে চাই। আসুন সকলে মিলে সেই ধর্মঘটে সামিল হই। এই আহ্বান সকলের কাছে রেখে আমি আমার কথা বলা শেষ করছি। সকলকে ধন্যবাদ। সভাপতি, আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন এই শ্রমিকদের উপর যে বঞ্চনা, তার বিরুদ্ধে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো, বিভিন্ন কেন্দ্রীয় সরকারের কর্মচারী সংগঠন, বিভিন্ন ফেডারেশন 44টি শ্রম কোডকে বাতিল করে 4টি শ্রম কোডে পরিণত করে আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে 8 ঘন্টা কাজের যে অধিকার ছিল তাকে 12 ঘন্টা 16 ঘন্টা কাজের অধিকার নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন করেছে। ধর্মঘট করা যাবে না, প্রতিবাদ করা যাবে না মালিকদের অনুমতি ছাড়া। তাই তার বিরুদ্ধে 9 দফা দাবিতে এই লড়াই হচ্ছে। এই লড়াইতে সংযুক্ত কিষাণ মোর্চা, দেশের 50টি কৃষক সংগঠন 20 এবং 21-এ 1 বছর 15 দিন লড়াই করে মোদীকে পরাজিত করেছিল কৃষি আইন বাতিল করতে। এই মুহূর্তে আমরা চলে এসেছি ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের অফিসে। আর কিছুক্ষণ পরেই আসন্ন ধর্মঘট নিয়ে তাদের মিছিলও আছে, সভাও আছে। আমরা পেয়ে গিয়েছি তার আগেই ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের মাননীয় সাধারণ সম্পাদিকা শ্রীমতী মহুয়া রায়কে। মহোদয়, আপনার কাছে সরাসরি চলে যাই। 9 তারিখের যে সাধারণ ধর্মঘটে ত্রিপুরা কর্মচারীরা কেমনভাবে উপস্থিত থাকবেন বা একে সমর্থন জানিয়ে
তারা ধর্মঘট পালন করবেন? প্রথমে আপনাকে অভিনন্দন। আপনার মাধ্যমে বোধহয় সর্বপ্রথমেই বার্তাটা দিতে পারছি। আপনি যে বললেন মিছিল রয়েছে, এই মিছিলের প্রতি রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আমাদের বাধা দেওয়া হয়েছে, মিছিল করা যাবে না। তবু আমরা আমাদের কর্মসূচি আমরা করব। অর্থাৎ ধর্মঘটের প্রাথমিক বাধাটা শুরু হয়ে গেছে ধর্মঘটের প্রাথমিক বাধা। আর এটা আসলে তো ত্রিপুরার জন্য নয়, এটা হচ্ছে সারা দেশের জন্যই এই ধর্মঘটটা ডাকা হয়েছে। তো সারা দেশের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের একদম সাধারণ মানুষ তো শুধু ধর্ম করতে চায় না। সাধারণ মানুষ যখন আক্রান্ত হয় তখন তাদের দাবিগুলি নিয়েই সমস্ত সংগঠনগুলি এই ধর্মঘট আহ্বান করেছে। এবং সাধারণ মানুষ কেন আক্রান্ত? আমরা কোনো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে না বা রাজ্য সরকারের বিরুদ্ধে না, আমরা তাদের নীতির বিরুদ্ধে। যে নীতিগুলি নেওয়া হচ্ছে, বিশেষ করে এবারের ধর্মঘটে হচ্ছে 4টি শ্রমকোড। এই শ্রমকোডটা কখন করা হয়েছে? কোভিড পরিস্থিতিকে কাজে লাগিয়ে এই শ্রমকোড চালু করা হয়েছে। এই শ্রমকোড যদি চালু হয়, ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে গুজরাটের যে অর্ডিন্যান্স একটা জারি করেছে, সেখানে 12 ঘন্টা কাজ করতে হবে। এবং এই শ্রমকোড চালু হলে পরে সেখানে কিন্তু আমাদের দেশের শ্রমিক, কর্মচারী, শিক্ষক যারা রয়েছেন তাদের কোনো অধিকার সেখানে থাকবে না। এই কারণেই এই ধর্মঘটটা এতভাবে 23তম ধর্মঘট, এটা নয়া উদারবাদী অর্থনীতির যুগে এই ধর্মঘট এত প্রাসঙ্গিক আমাদের সাধারণ মানুষের জন্য, আর কি দেশের সাধারণ মানুষের জন্য। এটা শুধু ত্রিপুরার পরিপ্রেক্ষিতে নয়, ত্রিপুরার পরিপ্রেক্ষিতে রয়েছেই। হ্যাঁ, সেখানে ত্রিপুরার অবস্থা আমরা ভালো করে গত 7 বছর ধরে আমরা দেখছি ত্রিপুরায় যে অবস্থার মধ্যে ত্রিপুরার যে শিক্ষক, কর্মচারী সহ সাধারণ মানুষ রয়েছেন, সেখানে কোনোভাবেই একটা সভ্য সমাজ চলতে পারে না। তো এর বিরুদ্ধেও আমাদের কথা আছে। বিশেষ করে ধর্মঘটটা ডেকেছে তো ট্রেড ইউনিয়নগুলো আর শিল্পভিত্তিক ফেডারেশন যেগুলো রয়েছে, এর মধ্যে আমরা রয়েছি অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন। আমাদের নিজস্ব 11 দফা দাবি রয়েছে। সেই দাবিগুলো আমাদের পেশার সাথে জড়িত, আমাদের জীবনের সাথে জড়িত। কিন্তু সার্বিকভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী, ব্যাংকের কর্মচারী, বিমার কর্মচারী, সমস্ত ধরনের কর্মচারীদের যে একটা কমন দাবি রয়েছে যে আমরা পুরনো পেনশন প্রথাটা চাইছি। আমরা দেখেছি এই পুরনো পেনশন প্রথা যখন চালু হয় তারপর থেকে আমরা দেখলাম এখন যখন তার পেনশনে যাচ্ছেন মানুষ, তখন যে পেনশনটা পাচ্ছেন, ধরুন একজন কেন্দ্রীয় সরকারের কর্মচারী, তিনি 20 বছর চাকরি করেছেন, তিনি পেনশনে যাবেন। পেনশনে যেতে গিয়ে তিনি দেখছেন যে পুরনো পেনশন প্রথা হলে তার 18,000 20,000 টাকা পেনশন হতো, কিন্তু এখন এনপিএস এর ফলে তিনি 1300 কি 1400 টাকা পাচ্ছেন। এই অবস্থায় যখন এনপিএস এর বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভ শুরু হলো, 5টা রাজ্য এনপিএস বাতিল করলো, কিন্তু পিএফআরডিএ অ্যাক্ট অনুযায়ী যে কর্মচারী যে টাকা দেবে, সরকার যে টাকা দেবে, সেই টাকা যখন ফেরত দিচ্ছে না রাজ্যগুলোকে, তখন কেন্দ্রীয় সরকার বাধ্য হয়ে ইউপিএস, ইউনিফাইড পেনশন স্কিমটা নিয়ে এসছে। কাজে সমস্ত অংশের কর্মচারীদের জন্য এই একটা এনপিএস ইউপিএস এর বিরোধিতা করে আমরা এই পুরনো পেনশন প্রকল্পটা, সারা দেশের সমস্ত শ্রমজীবী মানুষ যারা রয়েছে, দেশের মানুষ যারা রয়েছে, তারা ন্যূনতম 26,000 টাকার নিচে কোনো ফ্যামিলি চলতে পারে না। স্বামী, স্ত্রী, 2টো বাচ্চা বা বৃদ্ধা মা বাবা সহ একটা পরিবারের সমস্ত খরচ খরচা চালিয়ে তেল, ডাল, চাল, মশলা ইত্যাদি কিনে ন্যূনতম যে শিক্ষার ব্যবস্থা, ওষুধের ব্যবস্থা, স্বাস্থ্যের ব্যবস্থা, এগুলো করতে গেলে 26,000 টাকা লাগে। আমরা এই দাবির মধ্যে রয়েছে ন্যূনতম পেনশন 9,000 টাকা সারা দেশের শ্রমজীবী মানুষদের জন্য। এগুলো তো করতে কোনো অসুবিধা নেই। আর আজকে তো একটা নতুন যুগ এসছে, গিগ অর্থনীতির যুগ। আপনি জানেন অ্যামাজন, ফ্লিপকার্ট ইত্যাদি থেকে সুইগি, জোম্যাটো, তারা কিন্তু একটা অ্যাপের দ্বারা পরিচালিত হচ্ছে। হ্যাঁ, এই সময়ে এসে তাদের মালিকদের যদি আমরা অবস্থা দেখি, প্রচুর টাকা, তারা কোটি কোটি টাকা তারা উপার্জন করছেন, কিন্তু তাদের শ্রমিকরা সারাদিন পরিশ্রম করে মাত্র 200 টাকা পাচ্ছে। তো এই সমস্ত দেশের যে ভবিষ্যৎ, আগামী যারা শিক্ষিত ছেলেমেয়েরা আছে, তাদের ভবিষ্যৎ একদম অন্ধকারে গেছে। বাধ্য হয়ে সারা দেশের মানুষ কিন্তু এই ধর্মঘটে নামছেন এবং বিভিন্ন সেক্টরের যারা রয়েছে তারা এই ধর্মঘটে থাকবেন। ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারীরাও গত এই 22টি ধর্মঘটে অংশগ্রহণ করেছেন। হয়তো সংখ্যাটা বলবেন কত, সংখ্যার ক্ষেত্রে এবার হয়তো কিছুটা বাড়বে বলে আমাদের বিশ্বাস। কেন, মানুষের অভিজ্ঞতা, দেশের অভিজ্ঞতা, রাজ্যের অভিজ্ঞতায় মানুষ হচ্ছেন। আমাদের সারা রাজ্যে প্রচার কর্মসূচি হয়েছে, আমরা এবার আশা করছি যে আমরা একটু বাড়বে। এবং এই বাড়ার ক্ষেত্রে যে আজকে যে আমাদের যে প্রচারটা ছিল, শেষ একটা মিছিল আমাদের ছিল, সেই মিছিলটার ক্ষেত্রেও দুপুর থেকে বিভিন্নভাবে বাধা, চিঠিতে পারমিশন দেওয়া হয়নি। আমরা কিন্তু পারমিশন চাইনি, আমাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার আমরা আমাদের করব। সেখানে তোমরা রাজ্যের এই আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তোমরা একটু প্রোটেকশন সেখানে দেবে, সেই ক্ষেত্রে সেটা বাধা দেওয়া হলো।
যাই হোক, তবু আমরা আমাদের মতো করে আমরা কর্মসূচি সেখানে করব, আমরা ধর্মঘটে অংশগ্রহণ করব, ধর্মঘটের দিন এখানে কন্ট্রোল রুম খোলা হবে, আমরা দেখব। আশা করছি যে গতবারের থেকে এবার ধর্মঘটীদের সংখ্যা বাড়বে। এই আক্রমণের যে প্রাথমিক ধাপ যেটা পেলেন, তার পরিপ্রেক্ষিতে আপনারা কি মনে করছেন যে এই আক্রমণ কি এই ৭৫ সালের যে ১১ ধারার সেই কর্মসূচিটাই কি রাজ্য সরকার আবার নিয়ে আসতে চলেছে বলে মনে করেন? ধর্মঘট মানেই কিন্তু এরা আসলে তো ওদের স্বার্থে, তারা বলে কি একদিনের শ্রমদিবস নষ্ট, একদিনের সর্বনাশা কর্মনাশা এই ধর্মঘট। আর সারা বছর যে শ্রমিক শিক্ষক কর্মচারী শ্রমজীবী মানুষ তারা অনাহারে অর্ধাহারে থাকছেন, জিনিসপত্রের দাম বাড়ছে, সেই দিকে তাদের কোনো বক্তব্য নেই। ধর্মঘটটা ডাকলে পরেই তাদের এটা ধর্মঘটটা কিভাবে ভাঙা যায় এই চেষ্টা তারা করে থাকেন। তো স্বাভাবিকভাবেই আমরা মনে করি যে ধর্মঘট ভাঙার যেমন চেষ্টা আছে, তার প্রতিরোধও সেখানে ব্যাপকভাবে এবার একটা ঐতিহাসিক ধর্মঘট সারা দেশে হতে চলেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা যেটা লক্ষ্য করছি এই মুহূর্তে যে কর্মচারীদের উপস্থিতি আপনারা লক্ষ্য করছেন, তাদের একটা সভা হবে, মিছিল হওয়ার কথা ছিল, রাজ্য প্রশাসন অনুমতি দেয়নি। তার পেছনে কারণ কি? অনুমানযোগ্য যে স্বাভাবিকভাবেই ওপর থেকে কোনো নির্দেশ এসেছে, কর্মচারীদের কোনো অবস্থাতেই মিছিল করতে দেওয়া হবে না। এই দেওয়া না হওয়ার পেছনে মানুষের ক্ষোভ কি প্রশমিত করা যাবে, এই প্রশ্ন আমাদের থাকলো। এবং আমরা যা সারাদিন ঘুরেছি তাতে যা পরিস্থিতি, তাতে আমাদের অনুমান এই ক্ষোভ প্রশমিত হচ্ছে না, মানুষের ভেতরে ক্ষোভ আরও বাড়ছে। রাজ্য প্রশাসনের অনেকেই হয়তো জানেন না ১৯৭৫ সালের সেই সময়কার যে লাগাতার ধর্মঘটের ইতিহাস তারা হয়তো জানেন না। রাজ্য কর্মচারীদের মেজাজ এবং রাজ্য কর্মচারীদের যে চরিত্র সেই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই দেখেই আমাদের খবরদার কথা নয়ের ধারণা এই আজকের মিছিল বন্ধ করার চেষ্টা তারা করেছেন। মিছিল হয়তো হচ্ছে না, কিন্তু সভা চলবে। আজকে যা বললেন রাজ্য কর্মচারী আন্দোলনের যিনি এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন মহুয়া রায়, তার সঙ্গে এই রাজ্যের কর্মচারীরা নিশ্চিতভাবেই সহমত পোষণ করে তার আশা আগামী ৯ তারিখ এ রাজ্যের ধর্মঘটে রাজ্যের কর্মচারীরাও সামিল হবে। রাজ্য সংযুক্ত কিষাণ মোর্চা অর্থাৎ সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা আহ্বায়ক পবিত্রকর মহোদয়কে পেয়ে গেলাম। তিনি সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটিরও সম্পাদক। ওইটা সরাসরি জিজ্ঞেস করি, ৯ তারিখের ধর্মঘট সারা ভারত জুড়ে হবে, কিষাণ মোর্চা কিভাবে দেখছেন? এই ধর্মঘট তো ঐতিহাসিক রূপ নেবে। গোটা দেশে যেভাবে প্রায় সব কয়টি সংগঠন, এমনকি শাসক দলের ও সমর্থন করতে যারা তারাও তাতে সামিল হয়েছে, কারণ তারা বুঝতে পেরেছেন যে শ্রমিকদের অধিকার কারার জন্য ৪৪টি শ্রম কোডকে ৪টিতে পরিণত করে ওরাটাই আমাদের দেশের কর্পোরেটের স্বার্থে সময়ের ঘন্টা বাড়ানো, মালিকদের জিজ্ঞেস করে আন্দোলনে যেতে হবে, ধর্মঘটে যেতে হবে, এই হলো আইন। এর আগে পূর্বে ৩ কৃষি আইন এনে চেষ্টা করেছিল যে জমি এবং ফসল কর্পোরেট হাতে তুলে দেওয়ার জন্য। সংযুক্ত কিষাণ মোর্চা তা প্রতিহত করেছে, আইন বাতিল করতে বাধ্য করেছে, এবং তার প্রভাবে নরেন্দ্র মোদী ৪০০ পারের যে স্লোগান দিয়েছিল কৃষক আন্দোলন, এটাকে ২৪০-এ থামিয়ে দিয়েছে। এই হলো পরিস্থিতি। দেশের মানুষ প্রতি মুহূর্তে চায় মোদী সরকার চায়। এই ধর্মঘট সেদিক থেকে শ্রমিক শ্রেণী দেখেছে, সংযুক্ত কিষাণ মোর্চা থেকে সমর্থন বাড়িয়েছে। দেশের কৃষক শ্রমিক এই যে দুইটা প্রধান শক্তি, তাদের সম্মিলিত এই যে প্রয়াস, এটা সফলের মধ্য দিয়ে যদি একটা ঐতিহাসিক রূপ নেবে না, আগামী দিনে মোদী বিরোধী যে লড় সংগ্রাম তাকে এগিয়ে নিয়ে যাওয়া একটা সিগন্যাল ৯ তারিখে দেওয়া হবে। ত্রিপুরা রাজ্যে গত ১ মাস ধরে আপনাদের প্রচার চলছে। এই প্রচারের পরিপ্রেক্ষিতে আগামী ৯ই জুলাই হওয়ার আগেই বেশ কয়েকটা আক্রমণও সংঘটিত হয়ে গিয়েছে আপনাদের উপরে, আপনাদের বিধায়ক আক্রান্ত
কংগ্রেসের বিধায়ক আক্রান্ত। এই পরিস্থিতিতে আগামী 9 জুলাই এই রাজ্যে ধর্মঘটের চেহারা কি নিতে পারে? এই আক্রমণের মধ্যে দিয়ে বোঝা গেছে এদের ভিত নড়ে উঠেছে এবং গত 7 বছরের মধ্যে এই 9 জুলাই ধর্মঘটকে ভিত্তি করে রাজ্যের মানুষ যেভাবে প্রতিটি প্রান্তে প্রান্তে, প্রতিটি গ্রামীণ বাজারে, শহরে যেভাবে প্রচার সংগঠিত হয়েছে, এই 7 বছরের অতীতে এত বড় প্রচার আর অন্যদিকে হয়নি। তাতেই ওরা ভয় পেয়েছে, ভয় পেয়েই আক্রমণগুলো করা। কিন্তু যেখানে আক্রমণ হয়েছে সেখানে আবার কোনো প্রোগ্রাম হয়েছে, কর্মসূচি হয়েছে, তাহলে মানুষ আর রাস্তায় নেমেছে। রাস্তায় থেকে এই মোদী সরকারের অপশাসনের জবাব দিতে চায়। এটা 9 তারিখ দেখা যাবে। অসংখ্য ধন্যবাদ। পবিত্রকর যেটা বললেন, আগামী 9 তারিখ তারা এই ধর্মঘট সফল করার জন্য তারা প্রস্তুত। এই প্রস্তুতি সারা ত্রিপুরা রাজ্যেই রয়েছে। আক্রমণ এলেও আক্রমণ আন্দোলনের যারা বিপরীত মেরুতে আছেন তারা এই আক্রমণ করবেন, তারা ধরেই নিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে তারা রাস্তায় আছেন এবং রাস্তায় থাকবেন। এই আন্দোলন সফল হবে বলে তিনি আশাবাদী। আমরা সমস্ত অনুষ্ঠানটা আপনাদের কাছে নিয়ে গেলাম। এর পরিপ্রেক্ষিতে বাকি সমস্ত সিদ্ধান্ত নেওয়ার দায় এবং দায়িত্ব আপনাদের। আপনারা দেখবেন, আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি শ্রী মণিময় রায় এবং আমার সঙ্গে সহযোগী হিসেবে রয়েছেন করণ দেববর্মন, যিনি সহযোগিতা করছেন। করণ রাজ দেববর্মন, যিনি সহযোগিতা করলেন। প্রত্যেকের পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।